আপনাদের বলছিলাম না লিলুয়ার ছবি দেখাবো, লিলুয়ার রাস্তা দেখুন, এত বড় রাস্তা অথচ সেই রাস্তায় চলার উপায় নেই। তার কারণ রাস্তার দুপাশে পার্কিং, ওই দেখুন। এবং যে সে পার্কিং না, এই পার্কিং এ রীতিমতো কুপন দেওয়া হয় আপনাকে, দেখুন রিসিপ্ট দেওয়া হয়। ওই দেখুন, পার্কিং ফি দিচ্ছেন আপনি 200 টাকা। কাকে দিচ্ছেন না, আপনি দিচ্ছেন একেবারে হাওড়া পুরসভাকে। এইচএমসি দেখুন নিচে লেখা রয়েছে, পুরোটাই জাল, আর পুরোটাই হচ্ছে লিলুয়া থানার নাকের ডগায়। এখানটা সমস্যা বলতে এক তো ওইখানে এত পার্কিং থাকে যে ধারণার বাইরে। দুটো সাইডে রাস্তার দু সাইডে পুরো গাড়ি দাঁড় করানো থাকে, এখানে পার্কিং তোলে, পার্কিংয়ের জন্য রাস্তা ছোট হয়ে যাচ্ছে। তারপর চারদিকে গাড়ি থাকে, এখানে দুটো এমন টার্নিং রয়েছে যে টার্নিংয়ে কোনো গাড়ি থেকে রাস্তা ওখান থেকে কী আসছে এটা মানে একটা বাস রুটও আছে, যে রানিং বাস রুট, সেই বাস রুটও দেখা যায় না যে বাস আসছে। মানে যেতে আসতে আমাদের খুব সমস্যাই হয় বলতে পারেন। জীবন হাতে নিয়ে বাচ্চা যখন স্কুলে নিয়ে যায় তখন খুব সমস্যার মধ্যে পড়তে হয়। এক এক সময় ভোরবেলা এমন হয়ে যায় গাড়ি এখান থেকে বের করার সমস্যা হয়ে যায়। नहीं, हम तो पहली बार आए साहब। कितना रुपया लिया ये पार्किंग के लिए? 200। रुपया लेके आए? हाँ और स्लिप दिया? हाँ, क्या बोल के ले आए? तो ये तो पार्किंग, नहीं है। वो बोला पार्किंग लगता है। कौन आया था, कब आया? अब 2-3 लोग आए थे साहब, अभी किसको किसको बताएं, हम तो यहाँ खुद नहीं पहचानते। अच्छा, दो स्लिप दे के चला हाँ, गया? स्लिप दे के गया। এখানে যেখানে বেআইনি পার্কিং আছে, মানে আমাদের নথিভুক্ত পার্কিংয়ের বাইরে যেখানে পার্কিং আছে সেগুলো আমরা পুলিশের সাহায্য নিয়ে সেগুলো আমরা বন্ধ করে দেব। এবং রাস্তা এনক্রোচ করে যদি কেউ কাজ করে আমরা প্রয়োজন হলে আমরা বসবো অ্যাডমিনিস্ট্রেশনের সাথে এবং নিয়ম করে আমরা ওখানে পেনাল্টি বা জরিমানা আদায় করবো সেই জায়গায়। আমরা এই খবর আজ সকাল থেকে দেখাই, এবং সকাল থেকে দেখানোর পর একজন গ্রেপ্তার। কিভাবে গ্রেপ্তার? না, লরি থেকে টাকা তুলতে যাচ্ছিলেন ওই ব্যক্তি, লরি থেকে টাকা তুলছিলেন এবং বদলে নিশ্চয়ই রসিদ দেবেন যাতে লেখা আছে হাওড়া পুরসভা। কিন্তু যেহেতু আমরা খবর দেখাই তারপরেই পুলিশ তৎপর হয় এবং থানার সামনে থেকেই তাকে তুলে নেওয়া হয়। কদিন আগে আমরা দেখেছিলাম পানিহাটিতে এক ব্যবসায়ীর গাড়িতে বুলেটের দাগ, এক গাদা। কদিন আগে দেখিয়েছিলাম, তিনি অভিযোগ করেছিলেন যে তাকে তোলা চাওয়া হয়েছে তার থেকে, তিনি দিতে রাজি হননি। ঠিক একই রকম ঘটনার কথা বলছেন বারাকপুরের আর এক ব্যবসায়ী। তিনি অভিযোগ করছেন তার কাছ থেকে 20 লক্ষ টাকা তা চাওয়া হয়েছে। বিভিন্ন নাম্বার থেকে বারবার হোয়াটসঅ্যাপ কল করা হচ্ছে, তিনি দিতে রাজি হননি। গতকাল রাতে যখন দোকান বন্ধ করে তিনি বাড়ি যাচ্ছেন তখন তাকে ধাওয়া করে দুষ্কৃতীরা। সেই হাড় হিম করা অভিজ্ঞতার কথা তিনি বলছেন, শুনুন। গতকাল আমি দোকানদারি করে ফিরছিলাম, তো সেই সময় রাত্রেবেলায় মুড়াগাছা থেকে আমাকে কন্টিনিউয়াস ফলো করা হয়। আমার স্টিল ওয়্যারলেস গেট অবধি আমায় ফলো করে, কন্টিনিউয়াস ফলো। মানে যেহেতু একটা কিছুদিন আগে মানে ইনসিডেন্ট হয়েছে, গাড়ির মধ্যে গুলি করেছে, মানে আমার সেই সাহসটা হচ্ছে না যে গাড়ির থেকে বেরোবো। জীবনের এখন যা মানে সিচুয়েশন হয়েছে, কারো জীবনের দাম নেই, তারা পয়সার জন্য সব কিছুই করতে পারে। আমায় 20 লাখ টাকার দাবি করেছিল। 3, 4, 5 রকমের নাম্বার আছে, ফোন করছে যারা, ঠিক আছে। তো হ্যাঁ, আমরা মানে রীতিমতন বাড়ির লোকরা টেন্সড, বাবা মা রাতেবেলা কান্নাকাটি করছে, বউ কান্নাকাটি করছে, আমার বাচ্চারা কান্নাকাটি করছে। তো আমরা এইভাবে আমি নার্ভাস হয়ে যাচ্ছি। শপথ কোথায় হবে? রাজভবনে নাকি বিধানসভায়? সায়ন্তিকা রেহাত তারা চান যে বিধানসভায় শপথ হোক, কিন্তু রাজ্যপাল চান রাজভবনে এসে শপথ নিয়ে যেতে হবে। কোথাও একটা ইগো কাজ করছে। শেষমেশ ঘণ্টা চারেকের ধর্নায় বসলেন রেহাত সায়ন্তিকা। বিধানসভার সামনেই তারা ধর্নায় বসলেন।
পরবর্তী পদক্ষেপ দেখুন, আমি আমার দলের সাথে আলোচনা করব, আমাদের অনারেবল স্পিকারের সাথে আলোচনা করব, আমাদের সবাই সিনিয়র্সরা এখানে রয়েছে, নিয়ম প্রথা অনুযায়ী মেনে যেটা করণীয় সেটাই করব। মানুষের ভোটে জিতে এসেও ভিক্ষে করতে হচ্ছে শপথ বাক্য পাঠের জন্য, সেটা করব, ভিক্ষে করব। যদি দরকার হয় আবার দেব, যা করতে হয় করবো, আমাদের শপথ বাক্যটা পাঠ করতে দেওয়া হবে। কন্যা তুলে সায়ন্তিকা বলছেন, মানুষের ভোটে জিতে এসেও আমাকে শপথ নেওয়ার জন্য ভিক্ষে করতে হচ্ছে। আর বরানগরের মানুষ বলছেন যে যদি বিধায়ক শপথ না নিতে পারেন তাহলে তো প্রশাসনিক কাজ আটকে থাকছে, যতক্ষণ তিনি শপথ না নেবেন ততক্ষণ পর্যন্ত তো প্রশাসনিক কাজ আটকে থাকছে। একেতে উপনির্বাচন অনেক দিন ধরেই কাজ আটকে ছিল, এখন শপথ নেওয়ার পর তিনি যে কাজ করবেন সে সুযোগও তো পাচ্ছেন না। আমাদের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি শপথই নিতে পারছেন না, এবং আমাদের দৈনন্দিন অনেক কাজকর্ম তাকে দিয়ে সই শপথ করাতে একটা বরানগরবাসী হিসেবে সাধারণ নাগরিক হিসেবে আমাদের খুব অসুবিধা হচ্ছে। তিনি যত তাড়াতাড়ি সম্ভব শপথ গ্রহণ বা পাঠ করবেন আমাদের তত সুবিধা হবে। বিধানসভা এবং রাজভবনের মধ্যে টানাপোড়েনের মাঝে আমরা পড়ে গেছি একটা বিরাট অসুবিধার মধ্যে। আমাদের যে দৈনন্দিন নানান রকম কাজকর্মের জন্য ওনার যে সার্টিফিকেটটা দরকার সেইটা আমরা পাচ্ছি না, যেহেতু তার এখনো শপথ নেওয়া হয়নি বলে। শপথ না নিলে তার সাইনিং পাওয়ার থাকছে না। এখন অনেক ছোট ছোট ছেলে মেয়েদের এখন বিবেকানন্দ স্কলারশিপ থেকে আরম্ভ করে পড়াশোনার অনেক কিছু এমএলএ সাইনিং অথরিটি হিসাবে ফর্মে এন্ডোর্স করার দরকার, সেই সুযোগটা কিন্তু হচ্ছে না। ইনকাম সার্টিফিকেট আমরা দেওয়ার পর একটা হয় চেয়ারম্যান না এমএলএ লাগে, সেই সুযোগটা হচ্ছে না। আজকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রাজভবনে ধর্ণা দিয়েছেন, আমরা আবার বরানগরবাসী সবাই গিয়ে রাজ্যপালের কাছে আমরা বিক্ষোভ করব। ফের দেউচা-পাচামিতে জমিদাতাদের মধ্যে থেকে চাকরি দেওয়া হলো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুপ্রতিম, একটু জানবো সুপ্রতিম, এখনো পর্যন্ত কতজনকে চাকরি দেওয়া হলো? দেখো, দেউচা-পাচামি প্রস্তাবিত যে কোল ব্লক সেই জমিদাতাদের আজকে চাকরি দেওয়া হলো। 264 জন জমিদাতাকে আজকে পুলিশের জুনিয়র কনস্টেবল পদে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হলো ইনডোর স্টেডিয়ামে। পাশাপাশি জেলা শাসক যেটা জানিয়েছেন যে এখনো পর্যন্ত যতগুলোর হাতে চাকরি দেওয়া হয়েছে প্রায় 1500 জনকে মতো চাকরি দেওয়া হয়েছে। আরো 100 জনের যে লিস্ট সেটা ইতিমধ্যে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটা মন্ত্রিসভার অনুমোদন পেলেই আরো 100 জনকে যুক্তি পদে চাকরি দেওয়া হবে। এবং যে দেউচা-পাচামিতে যে জমিদাতাদের যে জমি যারা দিয়েছে তারা এইভাবে হাতে হাতে চাকরি পাচ্ছে, এবং আজকেও তাদের হাতে জুনিয়র কনস্টেবল পদে চাকরি তুলে দেওয়া হলো এবং আগামী দিনেও তুলে দেওয়া হবে। এবং জেলা শাসক যেটা জানিয়েছেন যে আরো যে সমস্ত জায়গা রয়েছে সেই সমস্ত জায়গারও কিন্তু জমিদাতারা ইতিমধ্যে জমি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। ধন্যবাদ সুপ্রতিম। খুবই আনন্দ লাগছে, দীর্ঘ সময় ধরে হচ্ছিল না, এই ভোট ইলেকশন এইসবের জন্য আটকেছিল, তারপরে দীর্ঘ প্রতীক্ষার পর হয়তো আমরা পেয়েছি আজকের দিনে। প্রচন্ড খুশি, আমরা জমিদাতা, আমরা জমি দিয়েছি। খুবই ভালো লাগছে, এতদিন পর আমরা পেলাম, সবার মনের আশাও পূরণ হলো, আমরা প্যাকেজও পেয়েছি নিজের মতো। আমরা খুব খুশি। আমরা চাই আগামী দিনে আরো যারা আছে তারা এইভাবে আমাদের মতোই চাকরি পাক। আমরা সকলে স্বেচ্ছায় দিয়েছি, আমাদেরকে দেওয়ার কারণ মুখ্যমন্ত্রী প্যাকেজ ঠিকঠাক দিয়েছেন, তার জন্য জমি দেওয়া হয়েছে। আজকে 12 নম্বর এবং 13 নম্বর লটের 64 জন জুনিয়র কনস্টেবল তারা কিন্তু আজকে নিয়োগপত্র পেলেন। এখনো পর্যন্ত প্রায় 1400 নিয়োগপত্র হয়ে গেছে, এবং আমরা আরও আগামী দিনে প্রায় 100 জনের মতো গ্রুপ ডি আমাদের নিয়োগপত্র এটা প্রসেসিংয়ের মধ্যে আছে, এটা চলছে। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। অবশ্যই বেড়েছে। জেলে বন্দি থাকা অবস্থায় পিএইচডি সম্ভব? অসম্ভবকে সম্ভব করতে পারেন অর্ণব দাম, অন্তত সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। অর্ণব দাম জেলবন্দি অবস্থাতেই পড়াশোনা শুরু করেন। মাওবাদী নেতা অর্ণব দাম ডক্টরেট হতে চান তিনি। জেলবন্দি অবস্থাতেই সেট পাস করেন, তারপর আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তার ইন্টারভিউ হলো। অর্ণব দাম হুগলি ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম চিংসুরা থেকে ওনার একটা অ্যাপ্লিকেশন এসেছিল, অর্ণব দাম অ্যাপ্লাই করেছিলেন এবং সেট কোয়ালিফাই ক্যান্ডিডেট হিসাবে ইন্টারভিউতে সরাসরি ডাক পেয়েছেন। অলরেডি বিশ্ববিদ্যালয় থেকে তার ইন্টারভিউ হয়ে গেছে। এবার বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে তাদের মেরিট লিস্ট তৈরি হবে, সিলেকশন হবে, এবার তিনি কোয়ালিফাই করেন তিনি পিএইচডি করার সুযোগ পাবেন।